ওরা যেদিকে ইচ্ছে চলে যা, আমি কালকে তোদের ঘরটা বিক্রি করে আমার টাকা তুলে নেব। দেখলে কালু, আজ যদি তুমি অলসতা না করে কাজ করে কবুতর দাদার টাকাকে পরিশোধ করতে, তাহলে আজ আমাদের ঘর বাড়ি হারাতে হতো না। ধুর, কাজ করতে আমার মোটেও ভালো লাগে না। তুমি দেখবে কাকুলি, একদিন আমরা কাজ না করেও অনেক ধনী হয়ে যাব। এসো কাকুলি, আমরা পাশের বনে চলে যাই। এরপর কালু ও কাকুলি পাশের বনে চলে আসে। এবার আমরা কোথায় থাকবো কালু? এই বনের কাউকেই তো আমরা চিনি না। চিন্তা করো না কাকুলি, এবার দেখো তোমার কালু কিভাবে একটা আশ্রয় জোগাড় করে। হা, 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 হা। ওরে বাবারে, কারা তোমরা? এভাবে কেউ কারো সামনে আসে নাকি? আর একটু হলে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। আমাদের একটু সাহায্য করো গো দাদা, আমরা যে অনেক দূরের এক বন থেকে এসেছি। হঠাৎ বন্যা এসে আমাদের সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। এখন যে আমরা সর্বহারা হয়ে পথে ঘুরছি গো, তুমি একটু আমাদের আশ্রয় দাও না। আশ্রয়? আহারে, তোমাদের কথা শুনে আমার খুব খারাপ লাগছে। শোনো তোমরা, আমাদের বনে একজনই তোমাদের আশ্রয় দিতে পারবে, আর সে হলো টুনি। এসো, আমি তোমাদেরকে টুনির কাছে নিয়ে যাচ্ছি। তুই আমাদের বাচ্চা রে টুনি, তা না হলে যে আমি আর আমার মেয়ে না খেতে পেরে মরে যাব। না গো দিদি, আমি থাকাতে এই বনে কেউ না খেতে পেরে থাকবে না। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ঘর থেকে আসছি। এই নাও শালিক দিদি, এগুলো দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করো আর তোমার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাও। সৃষ্টিকর্তা তোর ভালো করুক রে টনি। আমিও আমার মেয়েকে তোর মতো সুশিক্ষায় শিক্ষিত করব, যাতে করে সে বড় হয়ে তোর মতো পরোপকারী হয়। দেখলে তো আমাদের টুনির মন কত বড়। যাও, টুনিকে গিয়ে সব কথা খুলে বলো, তাহলে টুনি তোমাদের ঠিক একটা থাকার ব্যবস্থা করে দিবে। আমি এবার যাই, আমার আবার অনেক কাজ পড়ে আছে। এরপর কালু ও কাকুলি টুনির কাছে আসে আর কবুতরের মতো একই ভাবে টুনির কাছে মিথ্যে বলে। এদিকে টুনি তাদের সব কথা বিশ্বাস করে নেয়। কেঁদো না তোমরা, আজকে থেকে তোমরা আমার বাড়িতে আমার পরিবার হয়ে থাকবে। এত বড় বাড়িতে আমি একা থাকি, তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আর আমাকে একা থাকতে হবে না। টুনির কথা শুনে কালু ও কাকুলি অনেক খুশি হয়ে যায় আর তাদের জিনিসপত্র নিয়ে। কতদিন হয়ে গেল কালু, তবুও তুমি আমাকে একটা সোনার গহনা কিনে দাওনি। এবার আমার একটা সোনার গহনা চাই কালু। সোনার গহনা? এসব তুমি কি বলছো কাকুলি? একে তো আমাদের নিজেদের থাকার জায়গা নেই, এমন সময় তোমাকে আমি কিভাবে সোনার গহনা বানিয়ে দেই বলো তো? আহারে বেচারি কাকুলি দিদি, অভাবের কারণে একটা শখ পূরণ করতে পারছে না। আচ্ছা, আমার কাছে তো অনেক গহনা আছে, সেখান থেকে একটা গহনা বরং আমি কাকুলি দিদিকে দিয়ে দেই। যেমন কথা তেমন কাজ। এরপর টুনি নিজের একটা গহনা এনে কাকুলিকে দেয়। এখন থেকে এটা তোমার গহনা কাকুলি দিদি। এই গহনার জন্য আর মন খারাপ করে থেকো না কেমন? আর তোমরা বাড়িতে থেকো, আমি একটু মার্কেট থেকে ঘুরে আসছি। সোনার গহনা? আমার কতদিনের ইচ্ছে ছিল যে আমিও সোনার গহনা পরবো। দেখলে কালু, আজ আমি বুদ্ধি করে টুনির থেকে কি করে সোনার গহনা নিলাম। সত্যি টুনির মতো বোকা আমি আর দুটো দেখিনি। ঠিক বলেছ কাকুলি, তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। টুনি তো আমাদের রেখে মার্কেটে চলে গেছে, এই সুযোগে আমরা বাড়ির সব টাকা পয়সা, দামি দামি গহনা জিনিসপত্র চুরি করে দূরে কোথাও পালিয়ে যাই। না কালু, এ কাজ আমরা করব না, তবে এর থেকেও বেশি কিছু নিব। শোনো কালু। এরপর কালু ও কাকুলি দুজন মিলে বুদ্ধি করতে থাকে আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে টুনিও বাড়িতে ফিরে আসে আর রাত হতেই টুনি ঘুমিয়ে পড়ে। যাও কালু, টুনির হাত থেকে একটা স্বাক্ষর নিয়ে এসো, তবে সাবধান টুনির যেন ঘুম ভেঙে না যায়। এরপর কালু এক পা দু পা করে টুনির ঘরের ভেতরে আসে আর টুনির হাত থেকে দলিলে সাইন করিয়ে নেয়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায় আর পরের দিন তারা দলিল দেখিয়ে টুনিকে বের হয়ে যেতে বলে। বিশ্বাসঘাতক, তোমরা আমাকে ঠকিয়ে আমার ধন সম্পত্তি সব নিজের করে নিয়েছো। এক
সময় আমি তোমাদেরকে অসহায় ভেবে আশ্রয় দিয়েছিলাম, আজ তোমরা কিনা আমাকে ঠকালে। তবে মনে রেখো, কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। এরপর টুনি কাঁদতে কাঁদতে নিজের বানানো বাড়ি থেকে বের হয়ে যায়। আর কিছু দূর যাওয়ার পর টুনির অনেক পানি পিপাসা পেয়ে যায়। তাই সে সামনে থাকা বাড়িটার ভেতরে চলে আসে। সেই বাড়িতে বাস করত এক বৃদ্ধা। সে টুনিকে দেখে বলে, কে রে মা, কে তুই? আমার নাম টুনি। আমার খুব খিদে পেয়েছে বুড়িমা, আমাকে একটু পানি দাও না। এক্ষুনি দিচ্ছি রে মা। লাল্লাও, আমাকে এক গ্লাস পানি দাও দেখি। এই নেই রে মা, পানিটুকু খেয়ে নে। এবার বল তো রে মা, তুই কোথা থেকে এসেছিস? এরপর টুনি সেই বৃদ্ধাকে সব কথা খুলে বলে। তুই কোনো চিন্তা করিস না রে মা, আমার গাছের 3 লাউ তোকে তোর ধন সম্পদ ফিরিয়ে দিবে, আর সেই সাথে ওই প্রতারকদের কঠিন শাস্তি দিবে। কিন্তু কিভাবে বুড়িমা? এই 3 লাউ কি কোনো শক্তিশালী লাউ? আর তাছাড়া এই 3 লাউ 3 রঙের কেন বলো তো? তবে শোন, তুই কি করলি? এই অসহায় গরিব বৃদ্ধার এতগুলো ডিম ভেঙে ফেললি। এখন আমি এর ক্ষতিপূরণ দিব কি করে? কেঁদো না বুড়িমা, আমি ইচ্ছে করে তোমার ডিমগুলো ভেঙে ফেলিনি। ঠিক আছে, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, আমি তোমাকে তোমার ডিমের ক্ষতিপূরণ দেব। এই লাল লাউ তোমাকে সব রকমের খাবার দিয়ে সাহায্য করবে, এই সবুজ লাউ তোমাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে, আর এই নীল লাউ তোমাকে দূরের পথ যাওয়ার জন্য জাদুই অটো দেবে, যার মাধ্যমে তুমি অতি দ্রুত পথ চলতে পারবে। তুই কে রে মা? আর তুই এসব জাদু মন্ত্র জানিস কি করে? আমি হলাম পরী, এবার তবে আমি আসি। শোন সবুজ লাউ, টুনিকে ওর বিপদ থেকে রক্ষা করে ওই কালু আর কাকলিকে উচিত শিক্ষা দে। আর তুই আমার কাছেই থাক রে মা, এবার তুই তোর বিচার ঠিক পাবি। বলেছিলাম না কাকুলি, একদিন আমরা পরিশ্রম ছাড়াই অনেক ধনী হয়ে যাব। এখন আমরা সব থেকে বড় ধনী, এই সব কিছু আমাদের। হা, 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 হা। আরে সব সোনার গহনা আমার। কি কাণ্ড! কালু, হ্যাঁ কালু, আমার গহনাগুলো হঠাৎ এমন ছাই হয়ে গেল কেন? শুধু তাই নয় কাকুলি, আমাদের টাকাগুলো যে আর নেই, পাতা হয়ে গেছে। হঠাৎ এমন কেন হলো? তবে টুনিকে ঠকার ফলে এমনটা হলো না তো? হ্যাঁ হ্যাঁ কালু, ঠিক বলেছো। তাছাড়া টুনি তো আমাদের অভিশাপ দিয়েছিল, অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। টুনির অভিশাপ লেগে গেছে। চলো কালু, টুনির অভিশাপ আমাদের ক্ষতি করার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই। আমার কি হলো? আমি এক চোখে দেখতে পাচ্ছি না কেন? লেগেছে কাকুলি, টুনিকে ঠকানোর অভিশাপ আমাদের লেগেছে। টুনিকে ঠকানো আমাদের উচিত হয়নি। এসো কাকুলি, আমরা প্রতিজ্ঞা করি অন্যকে ঠকাবো না, নিজেও ঠকবো না। এরপর কালু ও কাকুলি নিজেদের ভুল বুঝতে পেরে টুনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা টুনিকে খুঁজে পায় আর টুনির কাছে ক্ষমা চায়। ধন্যবাদ বুড়িমা, তোমার জন্য কালু দাদা আর কাকুলি দিদি নিজের ভুল বুঝতে পেরেছে। সবই আমার 3 লাউয়ের ক্ষমতা রে মা। আহ, 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 আহ। অন্যকে ঠকানো আমাদের উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে তো চলে গেলে যে মাটির কাজ করতে আর পারবো না। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি আছি। তুমি একটু বসো, আমি পেঁয়াজটা কেটে আসছি। এই নাও বাবা, এবার তাড়াতাড়ি খেয়ে নাও তো। বাড়িতে কি দুপুরের জন্য চাল ডাল কিছু আছে রে মা? আজকে দিনটা কি পার করা যাবে? সামান্য কিছু চাল আছে বাবা, আর কিছু নেই। তুমি একদম চিন্তা করো না বাবা, আমি পুকুরের পাশ থেকে কিছু কচু শাক তুলে নিয়ে আসবো। কি যে করি রে মা, তুই ছোট, তুই কিভাবে অভাবে সংসারটা সামলাবি? তোর মা বেঁচে থাকতে আমাকে কত রকম ভাবে সাহায্য করেছে। তুমি একদম চিন্তা করো না বাবা, কিছুটা হলেও আমিও তোমার সব কাজে সাহায্য করব। তুমি দেখো।
এ কি টোনা, বেশ আয়েশ করে খাবার খাচ্ছিস দেখছি। মোড়ল সাহেব, আপনি আসুন আসুন, বসুন। আরে থাক, উঠতে হবে না, বস বস, খাবার খাচ্ছিস খা। বলছিলাম যে আমার টাকাটার কথা কিছু চিন্তা করিসনি নাকি? ইয়ে মানে মোড়ল সাহেব, টাকাটা এবার দেবো ভেবেছিলাম, কিন্তু টুকিমার চিকিৎসা করতে সব খরচ হয়ে গেছে। তোর এই ডায়লগ অনেক শুনেছি। আর না শোন, তোর ক্ষেত আজ থেকে আমার, খবরদার তোকে যেন ওই ক্ষেতের আশেপাশেও না দেখি। এ আপনি কি বলছেন মোড়ল সাহেব? আপনি যদি ওই জমিটা আমার কাছ থেকে এভাবে কেড়ে নেন, তবে তো আমরা না খেতে পেরে মরবো। তোরা মরলেই বাকি আর বাঁচলেই বাকি, এটা দেখার বিষয় আমার না। আমার জানানোর কথা আমি জানিয়ে গেলাম। এবার কি যে হবে, কি করে যে বাঁচবো? আমাদের যে মনে হয় না খেয়ে নির্ঘাত মৃত্যু হবে। বাবা, তুমি এভাবে ভেঙে পড়ো না তো। যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তো তুমি অসুস্থ হয়ে যাবে, আর তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বাবা? মারে, কি করব আমি? আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। কখনো শাক, কখনো কচু, কখনো ফ্যান আর ভাতি খেয়ে তাদের দিন গেল। তিন দিন টোনা বেশ কিছু জায়গায় কাজের খোঁজে গিয়েও কোনো কাজ পায়নি। টুকিমা, কোথায় গেলি? এই তো বাবা, এই নাও ঠান্ডা পানি এনেছি। পানিটা বেশ ঠান্ডা, গলাটা এবার ভিজলো। মা টুকি, খাবার থাকলে আমাকে দে না রে মা, বড্ড খিদে পেয়েছে যে আমার। যেটুকু খাবার ছিল কালকে তো শেষ হয়ে গেছে বাবা, আর তো কোনো খাবার ঘরে নেই। আমি খাবারের জন্য কয়েকজনের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু কেউ তো আমাদের খাবার দেয়নি। খাবার ঘরে নেই? তুই সারাদিন তাহলে না খেয়ে আছিস রে মা? আমার তো খেতে পাইনি বাবা, আমি পেট ভরে পানি খেয়েছিলাম জানো। আমি পারলাম না রে মা, তোর এই ছোট্ট মুখে সামান্য খাবার তুলে দিতে আমি পারলাম না। আমার মতো বাবা থাকার চেয়ে না থাকাই ভালো। এমন পোড়া কপালের বাবার যেন কোনো সন্তানের না হয়। জি বাবা জি, এসব কথা বলো না। তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, বলবো কি বাবা? কি কথা রে মা, বল বল। মা মারা যাওয়ার আগে আমাকে কিছু বীজ দিয়েছিল, আমি সেই বীজগুলোর কথা তো ভুলে গিয়েছিলাম জানো। আজ সকালে হঠাৎ করে মনে পড়লো। কিসের বীজ রে মা? মা তো বলেছিল কাঁঠালের বীজ। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আনছি। এই নাও বাবা। এগুলো তো কাঁঠালের বীজ রে মা, কিন্তু আমাদের তো কোনো জমি নেই রে মা। এই কাঁঠালের বীজ আমরা কোথায় চাষ করব? কেন বাবা, আমাদের উঠানে চাষ করব। উঠানের একপাশে তো বেশ কিছু জায়গা আছে, আমি খুব যত্ন করব চারাগুলো। তুমি শুধু আমাকে বীজগুলো লাগানোর ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে রে মা, আমি আজই জমিটা ভালোভাবে কুপিয়ে পানি দিয়ে দিব, তুই বীজগুলো লাগিয়ে দিস কেমন? টুকিও তার বাবা উঠানটা ভালোভাবে কুপিয়ে পানি দিয়ে রাখে, আর উঠোন চাষ করা শেষ করে তারা দুজন ঘরে যায়। আর পরের দিন টুকি ঘুম থেকে সকাল সকাল উঠে কাঁঠালের বীজগুলো উঠানে ছিটিয়ে দেয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কাঁঠালের তো চারা বেরিয়েছে, কিন্তু একি একটা মাত্র চারা বেরিয়েছে। বাবা, ও বাবা, হ্যাঁ রে মা, শুনছি তো, ডাকছিস কেন? দেখে যাও বাবা, কাঁঠালের চারা বেরিয়েছে। বেরিয়েছে? এটা তো খুব ভালো কথা রে মা। তুই যে পরিমাণ সেবা যত্ন করেছিস, একটার জায়গায় তো 10টা বের হবে। না বাবা, মাত্র একটি চারা বেরিয়েছে। এত পরিশ্রম করলাম, কত যত্ন করলাম বীজগুলোর, সেখানে মাত্র একটা চারা বের হলো। আমাদের কপালটা কেন এমন বাবা? মন খারাপ করিস না রে মা, সৃষ্টিকর্তার পরিকল্পনার উপর সন্তুষ্ট থাকতে হয়। তুই থাক, আমি কাজে যাই।
সারাদিন টুকির মন খারাপ করে দিন কাটলো। রাতে যখন সে ঘুমালো তখন সে এক স্বপ্ন দেখে। মা টুকি, তোর মন খারাপ কেন? তুমি বলেছিলে কাঁঠালের বীজগুলো আমাদের অসময়ে কাজে দিবে, কিন্তু কই মা, মাত্র তো একটা চারা বেরিয়েছে। যদি ফল দেয় তবে ওই একটি চারাই যথেষ্ট রে মা। ওই গাছটি তোর ভাগ্য পরিবর্তন করে দিবে। তুমি সত্যি বলছো মা? তুমি কোথায় গেলে মা? মা, তুমি কোথায় গেলে? মা, তুমি একই স্বপ্ন দেখালে। তোমার দেখানো স্বপ্ন যেন সত্যি হয় মা, সত্যি হয়। পরের দিন সকালে টুকি ঘুম থেকে উঠে স্বপ্নের কথা তার বাবাকে বলে। সারাদিন ওই কাঁঠাল গাছ নিয়ে অনেক বেশি চিন্তা করিস তো, তাই এমন স্বপ্ন দেখেছিস। মনে হয় আজ আমার কাজ নেই, চল দুজন মিলে আজ কাঁঠালের গাছটির গোড়ায় পানি দিয়ে আসি। হ্যাঁ বাবা, চলো। টোনা আর টুকি সেই গাছের কাছে যায়, আর সেই কাঁঠাল গাছে সোনার কাঁঠাল দেখে তারা অবাক হয়ে যায় আর বলে, বাবা দেখো দেখো, মা স্বপ্নে ঠিকই বলেছে আমাকে, গাছে সোনার কাঁঠাল ঝুলছে। সৃষ্টিকর্তা আমাদের ডাক শুনেছেন, আমাদের কষ্ট তিনি নিশ্চয়ই এবার দূর করবেন। এরপর টোনা একটি সোনার কাঁঠাল শ্যাকরার কাছে বিক্রি করে বাড়ির প্রয়োজনীয় সমস্ত জিনিস কিনে আনে। মা টুকি, এদিকে আয় রে মা। বাবা তুমি এসেছো, এত বাজার করেছো, আজ আমার খুব ভালো লাগছে বাবা। এত কিছু একসাথে দেখবো কখনো কল্পনাও করিনি। এভাবে দেখতে দেখতে টুকিদের অবস্থা পরিবর্তন হলো। ভাঙাচোরা ঘরের জায়গায় পাকা দালান উঠলো, যেসব তারা কখনো স্বপ্নও ভাবেনি সেসব তারা খুব সহজেই হাতের নাগালে পেয়ে গেল। অন্যদিকে মোড়ল বলে, এই টোনা এমন ধনী হলো কিভাবে, যে কিনা টাকার জন্য আমার পায়ে পড়তো আর সে কিনা বনে সবাইকে সাহায্য করে। এরপর মোড়ল আর শালিক মিলে টোনার সেই কাঁঠাল গাছের কাছে যায়, আর অন্যদিকে টোনা ও টুকি সেই গাছটিতে পানি দিচ্ছিল। কিরে টোনা, বাহ, দুদিনে এত জমকালো বাড়ি, এত কিছু করলি কি করে রে? মোড়ল সাহেব, সবই সৃষ্টিকর্তার কৃপা। সে তো খুব ভালো করেই জানি, কার দেয়া সব। তোর এই গাছটি আমার লাগবে, দে আমাকে ওই গাছটি দে। না না মোড়ল সাহেব, আমি ওই কাজটি দিতে পারবো না। তোকে দিতে হবে না, আমি নিজেই নিতে পারবো। বাঁচাও টোনা, আমাকে বাঁচা। এরপর মোড়ল যেই ওই গাছটি নিতে চায়, সাথে সাথে গাছ থেকে একটা ডাইনি বের হয়ে আসে, আর তার অপরাধের জন্য ডাইনি মোড়লকে বন থেকে অনেক দূরে রেখে আসে। আর এইদিকে টোনা সেই সোনার কাঁঠাল বিক্রি করে বনের সকলকে সাহায্য করে এবং সুখে শান্তিতে থাকতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, যেমন কর্ম তেমন ফল। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো।